Green Touch, a program for basic challenge. হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি আতাউর রহমান আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি বেসিক ক্লাস নিয়ে। ক্লাসটার নাম হলো বেসিক গ্রামার লেকচার 1। যাই হোক, এই ক্লাসের শুরুতে আমি কিছু কথা বলতে চাই 2-1 মিনিটের মধ্যে। সেটা হলো, দেখেন, আমরা সবাই ইংরেজি শিখতে চাই, ইংরেজি জানতে চাই, কিন্তু কোথা থেকে ইংরেজি শিখবো, কোন জায়গা থেকে আমরা ইংরেজিটা শুরু করব, কিভাবে ইংরেজি শুরু করব, কি বেশি বেশি বলবো। যেমন সাধারণত আপনি যদি কারোর কাছে কোনো সাজেশন চান যে আমি ইংরেজি ভালো করতে চাই, আমি কিভাবে ইংরেজিতে ভালো করব, সাধারণত যে সাজেশনগুলো আমরা পাই বা যে সাজেশনগুলো আসে সেটা হলো আপনি ভোকাবুলারি বেশি বেশি মুখস্থ করেন। কিন্তু আসলে বাস্তবতা হলো যে অনেকেই আছে, আমরা হাজার হাজার অনেক ভোকাবুলারি মুখস্থ করেছি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ইংরেজি ব্যবহার করে আমরা ততটা মজা পাচ্ছি না, এবং সেক্ষেত্রে আমরা আমাদের যে সফলতা, যে সব ইংরেজির ক্ষেত্রে যে সফলতা, সেটাও অতটা খুঁজে পাই না। তো সেক্ষেত্রে আসলে ইংরেজিটা কোন জায়গা থেকে শুরু করা উচিত, কোন জায়গাটা আমাদের নক করা উচিত। যেমন আমরা জানি আমরা বাঙালি, তো ইংরেজি কিন্তু আমাদের মাতৃভাষা নয়। যেহেতু মাতৃভাষা নয়, তো একটা ভাষাকে অনুসরণ করে অন্য একটা ভাষা আমাদেরকে শিখতে হবে। তার মানে আমরা বাংলা থেকে কিভাবে ইংরেজিটা শিখতে পারবো, এবং সেটা যাতে গতানুগতিক না হয়ে প্রকৃত পক্ষে আপনার নেচারের সাথে মিশে যায়, অর্থাৎ যেটা আপনি পুরোপুরিভাবে ইংরেজিতে কিছু লিখতে পারেন, বলতে পারেন, এবং গ্রামারে আপনি যাতে যথেষ্ট পারদর্শী হন, সেরকম কিছু প্রত্যাশা নিয়ে আমি আমার বেসিক ইংলিশ গ্রামার সিরিজ শুরু করতে যাচ্ছি আজ। তার প্রথম লেকচার আজ। আমি প্রত্যাশা করি আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমিও প্রত্যাশা করি আপনারা সবাই ভালো থাকবেন। একদম কথা না বাড়িয়ে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন, স্ক্রিনের দিকে তাকান, বোর্ডের দিকে তাকান, লেখা আছে একটা বাক্য এখানে, রহিম তার বাবার সাথে, রহিম তার বাবার সাথে ঢাকায় যাওয়ার পথে সাভার বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে তার সবচেয়ে ভালো বন্ধু রফিকের জন্য সম্ভবত অপেক্ষা করছে, যাতে সে তার ভ্রমণ অভিজ্ঞতা তার বন্ধুর সাথে ভাগাভাগি করে নিতে পারে। আমি এখানে বেশ বড় একটা বাক্য লিখেছি। তো এই বাক্যের আলোকে কিভাবে আমরা ইংরেজি শিখবো, আমাদের ইংরেজির মধ্যে কি কি শিখতে হবে, মানে কোনটা শিখলে আমরা আসলে ইংরেজি শিখতে পারবো, তার ব্যাখ্যাটা আমি দেওয়ার শুরু করব এবং দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনি খেয়াল করেন, এই টোটাল বাক্যটার মধ্যে একটা সাবজেক্ট রয়েছে, রহিম, অর্থাৎ যে বাক্যে মূলত কাজ করে তাকে আমরা সাবজেক্ট হিসাবে চিহ্নিত করি। দেখেন, রহিম। এই টোটাল বাক্যের মধ্যে আসলে কয়টা বাক্য আছে এটাও কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। দেখেন, রহিম তার বাবার সাথে ঢাকায় যাওয়ার পথে সাভার বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বা ভালো বন্ধু রফিকের জন্য সম্ভবত অপেক্ষা করছে। এই বাক্যটার দিকে আপনি তাকান, অপেক্ষা করছে। এই বাক্যের মধ্যে রহিম এই সাবজেক্টের সাথে আপনি দেখবেন এই বাক্যের কোন কোন ভার্ব মিলে। দেখেন, রহিম তার বাবার সাথে ঢাকা যাওয়ার, এই যে শব্দটা আছে যাওয়ার, এটা কিন্তু একটা ভার্ব থেকে আসছে, একটা কাজ থেকে আসছে। যদি আমি এখানে লিখি রহিম যাওয়া, রহিম যাওয়া, এটা কি মিলল? না, মিলল না। আচ্ছা, এরপরে আসেন, আমি যদি আবার লিখি রহিম ঢাকায় যাওয়ার পথে সাভার বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে, এই নামা একটা কাজ, অর্থাৎ কাজগুলো আমি নিয়ে আসতেছি। এখানে যেভাবে আছে রহিম নেমে, দেখেন তো মিলছে কিনা, রহিম নেমে, মিলে না। তো তদ্রূপ আরো আমরা খেয়াল করি, রহিম বাস স্ট্যান্ড থেকে নেমে তার সবচেয়ে ভালো বন্ধু রফিকের জন্য সম্ভবত অপেক্ষা করছে। এখন দেখেন, আরেকটা কাজ হলো অপেক্ষা করছে, অপেক্ষা করছে। আচ্ছা, দেখেন এই তিনটে বাক্য, এই তিনটাকে যদি আমরা পৃথক পৃথক বাক্য মনে করি, দেখেন কি হয়। রহিম যাওয়া, এই বাক্যটা কি হয়েছে? কি বলেন আপনারা? হয় নাই।
নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এটা কিন্তু হয় নাই। রহিম নেমে এই বাক্যটা কি হয়েছে? হয় নাই। কিন্তু দেখেন রহিম অপেক্ষা করছে এই বাক্যটা কিন্তু হয়েছে। তার অর্থ হইল এই বাক্যটা এই পর্যন্ত, এই জাতের আগ পর্যন্ত এই অংশটার মধ্যে আমরা তিনটা ভাগ পেয়েছি। একটা হলো যাওয়া, আর একটা হলো নেমে, আর একটা হলো অপেক্ষা করা। তিনটা ভাগ পেয়েছি বা তিনটা কাজ পেয়েছি। এই তিনটা কাজই আমরা রহিম নামক সাবজেক্টের সাথে সেট করেছি। যখনই মিলে গেছে তখন বুঝতে হবে এইখানে আমাদের যে ভাগটা আসলো এই ভাগটার নাম হলো ফিনিট ভাগ। কি ভাগ? এই ভার্বটার নাম হলো ফিনিট ভার্ব। আর মূলত এটাই কিন্তু টেন্স। আমাদের সাবজেক্টের পরে যে ফিনিট ভার্বটা বসে সাবজেক্টের সাথে, ফিনিট ভার্বের যে রিলেশনটা, এটাই কিন্তু মূলত টেন্স। হ্যাঁ, আমরা এটা পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করব। দেখেন এগুলো কিন্তু মিলে নাই। তার অর্থ হলো যে এইখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম নানান কিছু হইতে পারে, কিন্তু এইখানে দেখেন যে ভার্বটা সাবজেক্টের সাথে মিলে নাই, যে ভার্বটা সাবজেক্টের সাথে মিলে না, মূলত ওই ভার্বটাকে আমরা বলি নন ফিনিট ভার্ব। ওই ভার্বটার নাম কি? নন ফিনিট ভার্ব। আর নন ফিনিট ভার্বের রূপ হতে পারে সর্বোচ্চ তিনটে। সেটা হলো কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা ভার্বের সাথে আইএনজি যোগ, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তিনটার যে কোনো একটা হতে পারে। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা ভার্বের সাথে আইএনজি যোগ, যেটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল অথবা জিরান্ট নামে পরবর্তীতে জানবো, অথবা সেটা কি হতে পারে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার অর্থ হলো আমি এখানে যেটা বলতে চাইতেছি যে আমি বাক্যের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ফিনাইট ভার্ব অলরেডি পেয়ে গেছি। তার মানে বাক্যের কিন্তু আমার আরো একটা অংশ আছে। হ্যাঁ, যদি আর একটা অংশ আছে, সুতরাং আমি এইখানে লক্ষ্য করব এইখানে আমাদের এরকম কোন সাবজেক্ট আরো আছে কিনা, একটু খেয়াল করেন। দেখেন, অর্থাৎ যখনই আমি একটা ফিনাইট ভার্ব পাবো তখন আমি বুঝে ফেলবো যে আমার একটা বাক্য হয়েছে। কয়টা বাক্য? একটা বাক্য। এইখানে দেখেন সে নামে একটা সাবজেক্ট আছে, সে। এখন রহিম যদি সাবজেক্ট হয়, রহিমের প্রোনাউন তো আমরা বলতে পারি সে। বুঝতে হবে ব্যাপারটা। দেখেন সে তার ভ্রমণ অভিজ্ঞতা তার বন্ধুর সাথে ভাগাভাগি করে নিতে পারে। ভাগাভাগি, ভাগাভাগি করে নিতে পারে। ভাগাভাগি করে নিতে পারে, সে ভাগাভাগি করে নিতে পারে, এটা কিন্তু মিলে গেছে। তার মানে এই বাক্যে আমরা লক্ষ্য করতেছি আমাদের ফিনিট ভার্ব কয়টা আছে? দুইটা। এই হলো একটা ফিনিট ভার্ব, অপেক্ষা করছে, আর একটা হলো ভাগাভাগি করে নিতে পারে। এই দুইটা ফিনিট ভার্ব। এই দুইটা ফিনিট ভার্ব মানে এখানে বাক্য আছে কয়টা? দুইটা বাক্য আছে। এই দুইটা বাক্যকে আলাদা করার জন্য মাঝখানে আমরা যে একটা জংশন ব্যবহার করেছি, যাতে, এটা খেয়াল করেন, যাতে, এটাকে আমরা ইংরেজিতে বলবো কনজাংশন। দুইটা বাক্যকে সংযুক্ত করার জন্য আমরা যে লিঙ্কার ব্যবহার করি সেটা হলো কি? কনজাংশন। যে কানেক্টর ব্যবহার করি সেটা হলো আমাদের কনজাংশন। যাই হোক, এখন আমি বাক্যের মূল কথার মধ্যে চলে আসবো। দেখেন, একটা বাক্যের মধ্যে বা দুইটা বাক্যের মধ্যে বা একাধিক বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে, যে প্যাটার্ন গুলো আছে, এই শব্দগুলোর মধ্যে কিন্তু ভাগ ভাগ একটা অবস্থা আছে, ভাগ ভাগ অবস্থা। যেমন খেয়াল করেন, রহিম, এটা বাক্যের একটা অংশ। এই অংশগুলো আপনাকে বুঝতে হবে। তার বাবার সাথে, এটা একটা অংশ। ঢাকায় একটা অংশ। যাওয়ার একটা অংশ। দেখেন বাক্যের মধ্যে কত অংশ। পথে, সাভার বাস স্ট্যান্ডে, এটা একটা অংশ। বাস থেকে, এটা একটা অংশ। নেমে, এটা একটা অংশ। তার সবচেয়ে ভালো বন্ধু রফিকের জন্য, এটা একটা অংশ। সম্ভবত, এটা একটা অংশ। অপেক্ষা করছে, এটা একটা অংশ। কনজাংশন, এটা নিজে একটা অংশ। সে, এটা একটা অংশ। তার ভ্রমণ অভিজ্ঞতা, এটা একটা অংশ। তার বন্ধুর সাথে, এটা একটা অংশ। ভাগাভাগি করে নিতে পারে, এটা একটা অংশ। এখন দেখেন এই বাক্যের মধ্যে আমি কতগুলো অংশ তৈরি করলাম, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তৈরি করলাম। দেখেন, আমরা যখন বাংলায় কথা বলি, দেখেন এই যে আমি কথাগুলো বলতেছি, আমরা একটা অংশ, যখন একটা অংশ, বাংলায় একটা অংশ, কথা বলি একটা অংশ। দেখেন এরকম আমরা যত বাক্য বলি, যত বক্তব্য দেই বা যত কথা বলি, এই কথাগুলোর মধ্যে যে বাক্যগুলো আসে, এই বাক্যগুলোর মধ্যে ছোট 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 ভাগগুলো আছে।
এই যে ভাগগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে যেমন আপনি বাংলাতে এক্সপার্ট হবেন তেমনি ইংরেজিটা বুঝতে আপনার জন্য সহজ হবে। বেসিক্যালি বাংলা এবং ইংরেজির মধ্যে পার্থক্য কি আমি সেটা বোঝানোর চেষ্টা করব। তো এইগুলো আমি একটু আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন প্রথম অংশটা রহিম। রহিম ইংরেজিতে কি হবে আমরা জানি, ভেরি ইজি, রহিম। রহিম ইংরেজিতে অন্য কিছু হওয়ার কথা না। তার বাবার সাথে, এই অংশটা দেখেন, তার বাবার সাথে। এখন দেখেন আমরা অনেকেই এই জায়গাটা ভুল করে দিই। কি ভুল করি জানেন? তার বাবার সাথে কেউ কেউ মনে করি এটা একটা বাক্য। না, আসলে বাক্য কাকে বলে? বাক্য হলো যেটার মধ্যে কি আছে, পূর্ণাঙ্গ একটা পূর্ণাঙ্গ যে একটা ভাব, পরিপূর্ণতা আছে। যেমন তার বাবার সাথে, এটা তার বাবার সাথে কি, কার বাবার সাথে, তার বাবার সাথে কি করেছিল, এসব কোনো কিছু কিন্তু এখানে উল্লেখ নাই। সুতরাং এটা কিন্তু বাক্যের অংশ, বাক্য না। এবং আপনি ভালো করে খেয়াল করেন, তার বাবার সাথে, এইখানে দেখেন লাস্টে একটা বিষয় আছে, র সাথে। র সাথে এইটুক যদি বাদ দেওয়া হয়, র সাথে, তাহলে দেখেন আসে কি, তার বাবা। এই যে আমার শেষে যে র সাথে, এই র সাথে ইংরেজিটা হলো উইথ। এবং যেটা আসতেছে তার বাবা, তার ইংরেজি কি, হিজ। বাবা ইংরেজি কি, ফাদার। দেখেন তাহলে কথাটা আসলো কি, তার বাবার সাথে উইথ হিজ ফাদার, তার মায়ের সাথে উইথ হিজ মাদার, তার ভাইয়ের সাথে উইথ হিজ ব্রাদার। এখন এই জায়গায় আপনি খেয়াল করেন, এই যে আমি একটা মূল শব্দ বাবা, তার শেষে যে র এর সাথে যে অংশটা আছে, এই অংশটাকে আসলে কি বলে? এই অংশটার নাম ইংরেজিতে আমরা যেটা নিয়ে আসছি প্রিপোজিশন। দেখেন অংশটা আছে শব্দটার কোন জায়গায়, শেষে, কিন্তু আমি এই অংশটাকে কোন জায়গায় নিয়ে আসছি, শব্দটার আগে। বাংলা এবং ইংরেজির মধ্যে তফাৎ কিন্তু এই জায়গায় একটা বিরাট একটা তফাৎ, যে আপনার বাংলায় প্রিপোজিশন যেটা, বাংলায় প্রিপোজিশনটা থাকে শেষে, শব্দের কোন জায়গা, শেষে, কিন্তু ইংরেজিতে প্রিপোজিশনটা আসে কোন জায়গা, ওই যে ফ্রেজটা, ওইখানে যে কতগুলো শব্দ আছে, একটা শব্দের শেষে থাকলে একটা শব্দের আগে এসে ওই প্রিপোজিশনটা বসবে। কিন্তু একাধিক শব্দের শেষে যদি থাকে তাহলে ওই একাধিক শব্দের আগে এসে ওই প্রিপোজিশনটা বসবে। সাপোজ এখানে আছে তার বাবার সাথে, উইথ হিজ ফাদার। এখন আপনি লক্ষ্য করেন, এটা উইথটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের সংজ্ঞাও কিন্তু আমরা জানি, প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। যারা নাউন পুরো নাউনের পূর্বে বসে তাদেরকে প্রিপোজিশন বলে। তো যাই হোক, এখানে কিন্তু আপনার আবার আর একটা প্রশ্ন আসা যায়। সেই প্রশ্নটা কি আসে, হিজ ফাদার, তাহলে এটিকে নাউন নাকি প্রোনাউন? না, ভালো করে খেয়াল করেন, যদি এখানে আমি বলতাম উইথ রহিম, রহিমের সাথে, তখন কিন্তু এটা নাউন। এখন এই রহিমের বদলে এখানে যদি আমি বসাই হিজ ফাদার, তো এখানে কয়টা শব্দ আসছে? অটোমেটিক্যালি কিন্তু এখানে দুইটা শব্দ আসছে। যখনই দেখবেন এখানে একাধিক, প্রিপোজিশনের পরে যখনই একাধিক শব্দ চলে আসছে, তখন এটাকে আমরা নাউনও বলতে পারবো না, প্রোনাউনও বলতে পারবো না। এটার নাম আমরা কি বলবো, নাউন ফ্রেজ। এটার নামই নাউন ফ্রেজ। দেখেন প্রিপোজিশনের পরে যখন একটা শব্দ বসে সেটা হতে পারে নাউন অথবা প্রোনাউন, কিন্তু প্রিপোজিশনের পরে যদি একাধিক শব্দ বসে ওটাকে বলবো আমরা নাউন ফ্রেজ। আচ্ছা, নাউন ফ্রেজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে হিজ ফাদার এটা হলো নাউন ফ্রেজ। এখন নাউন ফ্রেজের মধ্যে কি কি আছে দেখেন, নাউন ফ্রেজের মধ্যে দেখবেন এখানে একাধিক যে শব্দগুলো আছে তার মধ্যে একটা প্রধান শব্দ আছে। প্রধান শব্দ হলো এখানে বাবা। প্রধান শব্দটা এখানে বাবা, ঠিক আছে। লক্ষ্য করেন আপনি, উইথ হিজ ফাদার, এখানে মূল যে শব্দটা সেটা হলো বাবা। খেয়াল করি আমরা, এটা নাউন, মূল শব্দটা হলো নাউন। যেটা নাউন, সেই নাউনকে প্রশ্ন করলে তার বামে এবং ডানে যত শব্দ বসান যায় সব শব্দগুলোই অ্যাডজেক্টিভ। তাই দেখেন এখানে ফাদার অর্থ বাবা, যদি বলি কার বাবা, তার বাবা, কার বাবা, তার বাবা, এখানে তার কি, তাহলে অ্যাডজেক্টিভ। তাই দেখেন এইখানে কি আসলো, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মোট মিলে এটার নাম কি হলো, নাউন ফ্রেজ। তার মানে এখান থেকে আমরা একটা বিষয় পরিষ্কার হইতে পারি, কি সেটা, যে প্রিপোজিশনের পরে একটি শব্দ থাকলে সেটা নাউন অথবা প্রোনাউন, একাধিক শব্দ থাকলে সেটা নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজের মধ্যে যেটা হেডওয়ার্ড, মূল শব্দ, সেটা নাউন। আর ওই নাউনটাকে প্রশ্ন করে তার বামে এবং ডানে যত শব্দ আসবে এই সবগুলো শব্দই কি হবে, অ্যাডজেক্টিভ। সো ওই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি কিন্তু ইজ অ্যাডজেক্টিভ। সাপোজ এখানে যদি আমি বলি বুক, বুক শব্দের অর্থ কি, বই। যদি আমি বলি কয়টা বই, একটা বই, দেখেন এটা অ্যাডজেক্টিভ।
আচ্ছা, আমি যদি বলি কার বই, আমার বই, এটাও অ্যাডজেক্টিভ। এরকম নাউনকে প্রশ্ন করে তার বামে এবং ডানে যত উত্তর নিয়ে আসা যায় মূলত এরাই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ক্লাসে আমি গেলে আরো বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, এরপরে আসে দেখেন, তারপরে যে শব্দটা আসতেছে ঢাকা। ঢাকা ইংরেজিটা হলো টু ঢাকা, এই ক্ষেত্রে টু ঢাকা। তো দেখেন, আমি বলতে চাইতেছি যে আসলে এখানে কি কি আছে। রহিম সাবজেক্ট। সো ইংরেজি যদি আপনি ভালোভাবে জানতে চান তাহলে আপনার সাবজেক্ট সম্পর্কে প্রপার নলেজ থাকতে হবে। তার বাবার সাথে, উইথ হিজ ফাদার, এখানে উইথ প্রিপোজিশন, তার মানে ইংরেজি ভালোভাবে জানতে গেলে প্রিপোজিশন শিখতে হবে। হিজটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ জানতে হবে। ফাদারটা নাউন, নাউন জানতে হবে। ঢাকায়, টু ঢাকা, এখানে টু প্রিপোজিশন, প্রিপোজিশন জানতে হবে। ঢাকা নাউন, নাউন সম্পর্কে জানতে হবে। এরপরে দেখেন আছে যাওয়ার। যাওয়ার, আমি আগেই বলেছিলাম যাওয়াটা কিন্তু একটা ভার্ব। যাওয়াটা কি? একটা ভার্ব। দেখেন, কিন্তু এখানে এমন হয়েছে এই ভার্বটা কিন্তু আমাদের ফিনিট ভার্ব না, নন ফিনিট ভার্ব। যখনই নন ফিনিট ভার্ব হবে তখন ওই ভার্বটার সাথে হয় আইএনজি যোগ হবে, অথবা ভার্বের আগে টু বসবে, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাঁ, আমরা জানবো কিভাবে কখন কি হবে। তো এই ক্ষেত্রে দেখেন, আমি বলতেছি বয়সীন্দ্র, লাস্টে যে বয়সীন্দ্র আছে এর জন্য হবে অ। আর এখন শুধু রইল কি যাওয়া। যাওয়া ইংরেজি কি? যাওয়া ইংরেজি আমরা জানি গো, কিন্তু বাক্যে যখন আপ্রত্যয়যুক্ত কোনো ভার্ব ব্যবহৃত হয়, যেমন যাও, শেষে আছে, আপ্রত্যয় যখন কোনো বাক্যে ব্যবহৃত হয় তখন ওই ভার্বটার সাথে আমরা কি যোগ করি? আইএনজি যোগ করি। সুতরাং এখানে যাওয়ার ইংরেজি অফ গোয়িং, আসার ইংরেজি অফ কামিং, এইরকম খেলার ইংরেজি অফ প্লেয়িং, হাসার ইংরেজি অফ লাফিং, এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যেতে পারে। এরপরে যেটা আছে পথে, দেখেন আমরা জানি পথ ইংরেজি হলো ওয়ে, কিন্তু এখানে অতিরিক্ত আছে কি এ, ইংরেজি এই ক্ষেত্রে অন, অন দ্য ওয়ে। আচ্ছা, সাভার বাস স্ট্যান্ডে, এই সাভার বাস স্ট্যান্ডে এটার ইংরেজিতে যখন আমরা লিখতে যাব তো সাভার বাস স্ট্যান্ডে এট সাভার বাস স্ট্যান্ড। আচ্ছা, তারপরে যেটা আসতেছে বাস থেকে, ফ্রম দ্য বাস। নেমে, দেখেন এই যে নেম এ, যখনই ভার্বের শেষে এ থাকে, এ আর এটা যখন নন ফিনিট ভার্ব হয় তখন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তার মানে নামা ইংরেজি হলো গেট ডাউন, কিন্তু এখানে কি হবে? গেটিং ডাউন। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তার সবচেয়ে ভালো বন্ধু রফিকের জন্য, জন্য ইংরেজি কি? ফর। তার সবচেয়ে ভালো বন্ধু হিজ বেস্ট ফ্রেন্ড রফিক। তার সবচেয়ে ভালো বন্ধু রফিকের জন্য। সম্ভবত, এই সম্ভবত যে শব্দটা, এই শব্দটা ইংরেজি হলো পসিবলি অথবা পারহ্যাপস। এই শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমরা একটা বুঝতে পারতেছি আমাদের অ্যাডভার্ব সম্পর্কে জানতে হবে। অনুরূপভাবে অপেক্ষা করছে, অপেক্ষা করছে ইংরেজি ইজ ওয়েটিং। দেখেন এই যে আমরা যে ইজ টেনে আসলাম, তার মানে এখানে আমাদের বি ভার্ব সম্পর্কে জানতে হচ্ছে। এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিন এর বিস্তারিত আলাপ সম্পর্কে জানতে হচ্ছে। ইজ ওয়েটিং, ওয়েটের সাথে কেন আইএনজি যোগ হলো? যাতে, ইংরেজিটা হলো সো দ্যাট। সো দ্যাট একটা কনজাংশন, এর অর্থ কনজাংশন সম্পর্কে জানতে হবে। সে হি একটা প্রোনাউন, প্রোনাউন সম্পর্কে জানতে হবে। তার ভ্রমণ অভিজ্ঞতা, হিজ ভিজিটিং এক্সপেরিয়েন্স, এটা হলো অবজেক্ট এবং এটা একটা নাউন ফ্রেজ, তার মানে নাউন ফ্রেজ সম্পর্কে জানতে হবে। তার বন্ধুর সাথে উইথ হিজ ফ্রেন্ড, ভাগাভাগি করে নিতে পারে, ক্যান শেয়ার। এই যে আমি ক্যানটা ব্যবহার করলাম, এটা একটা মডেল অক্সিলারি ভার্ব। ক্যান কুড শ্যাল শুড মে মাইট উইল উড ইউজ টু ডিয়ার ইট মাস্ট। তার মানে আপনাকে মডেল অক্সিলারি ভার্ব সম্পর্কে জানতে হবে, এর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। দেখেন, এখন কথা হলো আমি যেভাবে লিখতেছিলাম ব্যাপারটা কিন্তু ইংরেজি এরকম না। ইংরেজি হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ফিনিট ভার্ব, তারপরে সিরিয়ালি পিছনের দিক থেকে সামনের দিকে। দেখেন, রহিম অপেক্ষা করছে, ইজ ওয়েটিং।
সম্ভবত, তার মানে পসিবলি ইজ ওয়েটিং। তার সবচেয়ে ভালো বন্ধু রফিকের জন্য, ফর হিজ বেস্ট ফ্রেন্ড রফিক, নেমে গেটিং ডাউন বাস থেকে, ফ্রম দ্য বাস, সাভার বাস স্ট্যান্ডে, এট সাভার বাস স্ট্যান্ড, পথে, অন দ্য ওয়ে, যাওয়ার, অফ গোয়িং, টু ঢাকা, ঢাকায়, টু ঢাকা, তার বাবার সাথে, উইথ হিজ ফ্রেন্ডস, সরি উইথ হিজ ফাদার, যাতে, সো দ্যাট, সে, হি, তারপর ভাগটা ভাগাভাগি করে নিতে পারে, ক্যান শেয়ার, ক্যান শেয়ার, কি ভাগাভাগি করে নিতে পারে, হিজ ভিজিট এক্সপেরিয়েন্স, হিজ ভিজিটিং এক্সপেরিয়েন্স, কার সাথে, উইথ হিজ ফ্রেন্ড। আপনি কি লক্ষ্য করছেন, আমি যখন এই বাক্যটা ইংরেজিতে লেখার চেষ্টা করেছি তখন এই ভাগগুলো প্রথমে সাবজেক্টটা লেখার পরে তারপরে ফিনিট ভার্বটা সেট করেছি। ফিনিট ভার্বটা সেট করার পরে এই ভাগগুলো পর্যায়ক্রমে ডান পাশ থেকে বাম পাশে এসে বসেছে। এই যে আপনার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা যদি আমরা আয়ত্ত করতে পারি আমরা ভালো করব। তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় কথা যেটা, যে আপনাকে ইংরেজি জানতে হলে কি কি জানতে হবে। হ্যাঁ, প্রথমে জানতে হবে সাবজেক্ট সম্পর্কে, তারপরে আপনাকে জানতে হবে ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব সম্পর্কে, জানতে হবে প্রিপোজিশন সম্পর্কে, জানতে হবে কনজাংশন সম্পর্কে, জানতে হবে অ্যাডজেক্টিভ সম্পর্কে, জানতে হবে নাউন সম্পর্কে, জানতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে, জানতে হবে নাউন ফ্রেজ সম্পর্কে, জানতে হবে অ্যাডভার্ব সম্পর্কে, জানতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে। হ্যাঁ, এইগুলো যখন আমরা বিস্তারিত জানতে পারবো আমরা অবশ্যই ইংরেজিতে ভালো করব। আর ধারাবাহিকভাবে এই ক্লাসগুলোই আমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি, যদি আপনারা চান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।